হ্যাঁ, মানে ওই যে আপনারা যে জায়গা থেকে এন্ড করছেন আমি ওইখান থেকে স্টার্ট করি। এই যে মানে আমি তো তখন ইউরোপ বলতে জার্মানি বুঝতাম আপনাদের থ্রুতে, হুম। মানে আপনারা আমাদের হ্যাঁ। আমার আশেপাশে গেছেন। তো আমি জানতাম যে ব্লক অ্যামাউন্টটা রাখা লাগে। তো ওই যে ব্লক অ্যামাউন্টটা রাখা লাগে ওইটা মানে ফ্যামিলি, আমি, লোন কোনোভাবেই আমার পক্ষে ম্যানেজ করা পসিবল ছিল না। সো মানে ইউরোপ ইন জেনারেল আমার কাছে মানে আউট অফ ইকুয়েশন, যদি না আমি স্টাইপেন্ডিয়াম বা শেভনিং এই টাইপের কোনো স্কলারশিপ পাই। ইরাসমাস বা তো যেটাই হোক। হ্যাঁ, ইউরোপ প্রথম এসে, তো এরপরে আমি চিন্তা করছি কানাডা অথবা ইউএসএ তে। তো মানে কানাডা তো 1 বছর জাস্ট হচ্ছে একটাতে অ্যাপ্লাই করছি, মানে তখন অত সিরিয়াস ছিলাম না আর কি। পরের বছর যখন অ্যাপ্লাই করছি আমি যে আমার মানে আমাদের ক্লাবের কয়েকজন মিলে যে আমাদের গ্রুপের কথা বললাম, সো তখন হচ্ছে ইউএসএ তে অ্যাপ্লাই করার মেইন রিজনটা এটা হচ্ছে এখানে মানে কম্পারেটিভলি আমি যা বুঝি, মানে আমার কাছে লাগছে আমার জন্য সবচেয়ে ইজি এখানে, কারণ এখানে অ্যাপ্লিকেশন ফি বাদে আমার অ্যাকচুয়ালি কোনো খরচ নেই। এবং মানে আমার জাস্ট হচ্ছে আহ, যখন আমার হয়ে যাবে, যখন আমি ফ্লাই করব, তখন ফ্লাইটের খরচ সাথে কিছু ডলার আনা, এখানে টুকটাক 1 মাসের বাসা ভাড়া দেওয়া, এটা বাদে আমার কোনো খরচ নেই। কিছু তো লাগে না। দেখা গেছে আমি ওই জন্য ইউএসএ তে কি করছি, তখন ইউএসএ তে তো নর্মালি যেটা হয় যে সেটা হচ্ছে যে টিউশন ফি তো পুরা ওয়েভ থাকে, আর হচ্ছে ওরা হচ্ছে আমরা টিএ অথবা আর এ মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অথবা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য যে আমাদেরকে একটা স্টাইপেন্ড মানে স্যালারি দেয় মান্থলি। সো ওই স্যালারিটা মোটামুটি আহ, মানে আমাদের আমাদের যেরকম লাইফস্টাইল ওইটা লিড করার জন্য মানে ভালোই হ্যান্ডসাম। এবং দেখা যাবে টাকার পরিমাণটা এদিক মানে ডিফারেন্ট হয় স্টেট ভেদে। মনে করেন আমি মানে যেমন জয় নিউ জার্সিতে থাকে, মানে ওর যে পরিমাণ খরচ আমার তো এত খরচ নেই, সো হুম। অবভিয়াসলি ওর স্টাইপেন্ডটা ওর স্যালারিটা বেশি হবে। তো এই হিসাবে দেখা যায় যে আমি ইউএসএ তে যখন অ্যাপ্লাই করছি এবং যখন আমি আসতে হয়েছে, তখন হচ্ছে আমার হয়তো 2-3 লাখ টাকার মতো লোন করা লাগছে, এবং ওইটাই আমার খরচ ছিল, খরচ। যেটা হচ্ছে আমি এক সেমিস্টারের মধ্যে পে করে দিতে পারছি আর কি। সো নাইস। মানে এই জন্যই হচ্ছে এটা হচ্ছে আমার ইউএস চুজ করার মেইন রিজন। reason। ব্যাকগ্রাউন্ডে তো দেখা গেছে যে প্রিপারেশনের টাইমে আরো কিছু খরচ হয়েছে, লাইক লাইক জিআরই, আইএলস, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ওটা তো ফি, যে কোনো এগুলা জায়গায় খরচ। হইতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা ওইটা জিআরই খরচ আইএলস লাগবে। হয়েছে বা হুম। অ্যাপ্লিকেশন ফি ফি আছে। মানে 30 থেকে $100 পর্যন্ত এক একটা ভার্সিটিতে। সো আর কিছু কিছু জায়গায় হান্ড্রেড ডলার ফ্রিতেও পাওয়া মিনস যায়। হচ্ছে 12,000 টাকা বা এরকমই হবে না? হ্যাঁ, এখন 12,000, তখন তো হ্যাঁ এরকম। এরকমই হবে। ইনিশিয়ালি আমার কাছে মানে আমার পার্সপেক্টিভে যেটা মনে হয়, ইনিশিয়ালি অ্যাপ্লিকেশন করার ফেজে টোটাল 1 লাখ টাকা, কারণ আমি তো আমার বাজেটের বাইরে যাব না। আমি হয়তো 10টাতে অ্যাপ্লাই করছি, এর মধ্যে দেখা গেছে 5টাই ফ্রি, ফ্রি অ্যাপ্লাই করা। আর হচ্ছে আসার সময় মানে আমার হয়তো 2-3 লাখ, টোটাল হয়তো আমার 3-4 লাখ টাকা লাগছে আর কি আমাদের। জার্মানির অ্যাপ্লিকেশন প্রসেসটা আসলে একটু ডিফারেন্ট। তো জার্মানির অ্যাপ্লিকেশন প্রসেস আমি জানি না এখন কিরকম। সো আমার কাছে মনে হয় এখনো মনে হয় নোটারি করা লাগে না। না। সো নোটারি করা লাগে না এখনো। আচ্ছা, তাহলে আসলে এই বিষয় নিয়ে কথা বলা দরকার নেই, কারণ হচ্ছে যে সো সো এই ক্ষেত্রে মানে সিস্টেমটা ওইরকমই ছিল যে অ্যাপ্লিকেশন ফি লাগে একটা। ও তারপর হচ্ছে যে কিছু প্রসেসিং ফি আছে, প্রসেসিং ফি করার পরে তারপর হচ্ছে কাগজপত্র হচ্ছে পাঠানো লাগে হচ্ছে ডিএচএল করে ইয়া করে ডিএইচএল পাঠানো করে, লাগে। মানে হচ্ছে যে জাস্ট হ্যান্ড রিটেন সিগনেচার দেখতে হবে আর কি ওদেরকে। সো এরকম টাইপের আর কি। সো পাঠানো লাগে, তারপর হচ্ছে ওরা প্রসেস করার পরে তারপর হচ্ছে এমনও হতে পারে যে অফার লেটার বাই পোস্ট পাঠাবে। সো আমার ক্ষেত্রে এরকম হয়েছে, অফার লেটার বাই পোস্ট আসছে, আই হ্যাভ টু ফাইন্ড ইট। ফাইন্ড ইট আমি তারপর হচ্ছে পোস্ট কি বলে বাংলাদেশের ডাক বিভাগে যে হেডকোয়ার্টার, ওইখানে গেছি চিঠি খোঁজার জন্য যে আমার ইয়া কোথায়। আমরা এখন লাকিলি পোস্ট কোভিড এরাতে আছি, তো দেখা যায় I-20 মানে আমাদের যে মানে মেইন যে কাগজটা ওগুলাও এখন অনলাইনেই পাঠায়। হ্যাঁ, আগে কিন্তু ওই যেমন সময় বাই পোস্ট লাগতো। কিন্তু আমার আমরা আমার তো যে ফার্স্ট কোভিড এর আমি আগে। হ্যাঁ, আমি যখন আমি ফার্স্ট অফার লেটার পাইছি হচ্ছে একটা ইউনিভার্সিটি, টিউ ফ্রাইবার্গ নামে একটা ইউনিভার্সিটি, ওইখান থেকে। সো ওই ইউনিভার্সিটিতে আমি যখন অ্যাপ্লিকেশন করছি আমি ভুলেই গেছি আমি অ্যাপ্লিকেশন করছি। ওই অ্যাপ্লিকেশন করার জন্য আমি একটা নতুন ইমেল অ্যাড্রেস খুলছিলাম, জাস্ট দেখতে সুন্দর হয় যাতে, ওই যে 029 তারপরে এইসব নাম্বার ছাড়া আর কি। তো কিন্তু খোলার পরে আমি ভুলে গেছি ওইটা দিয়ে শুধুমাত্র অ্যাপ্লিকেশনই করছি। সো ওইটার মধ্যে আমার অফার লেটার আসছে, তো আমি যে জানি না আমার অফার লেটার আসছে। ওয়াও। সো সো ইন্টারেস্টিং স্টোরি। অফার লেটার আসছে আমি জানি না, অফার লেটার আসছে পরে কি করব, তো আমি এখন আমি কোনোভাবেই কিছু ইয়া করতে পারতেছি না। তারপরে সামহাউ কোনো কারণে কিভাবে আমার কাছে লেটার আসছে, লেটার অ্যাড্রেস দিয়েছিলাম হচ্ছে ঢাকায় আমার বোনের বাসার, বোনের বাসায় লেটার আসছে, অফার লেটার লেটার আসছে যে আমার কাছে আমার ইয়ে হয়েছে। তারপর আমি বিশ্বাস করতে পারতেছি না যে
আমি তো ভুলে গেছি আমি অ্যাপ্লিকেশন করছি। পরে তখন আমার একটা ফ্রেন্ড ছিল, নাম ছিল তোহায়। সবাই চিনে তোহায়। So, ওকে ফোন দিছি কারণ ওর সাথে আমার খুব যোগাযোগ। ও আমাকে অনেক হেল্প করছে অ্যাপ্লিকেশন করার সময়। উম, ওকে ফোন দিয়ে বলছি যে এটা কি আসলে অফার লেটার, এটা কি হোয়াট ইজ দিস। জার্মান ভাষা লিখেছিল, কিছুই বুঝতেছিলাম না, ইংলিশও ছিল। পরে বুঝছি, পরে বুঝলাম যে এটা একটা অফার লেটার। পরে আহ, পরে তাদেরকে মেল করছি যে আমি তো এরকম বাই মেল পাই নাই। বলে তোমার ইমেল অ্যাড্রেসে তো পাঠানো হয়েছে। তারপর ওদের সাথে ঝগড়া করছি যে, না আমি তো পাই নাই, তোমার আমার ভুল ইমেল অ্যাড্রেসে পাঠাইছো। অথচ আসলে আমি আসলে ওটাতে লগ ইনই করিনি, আমি অন্য ইমেল অ্যাড্রেস থেকে ওদেরকে মেল করছি। সো ইন্টারেস্টিং স্টোরি ছিল। তো এটা একটা ইয়ে আমার ছিল। মনে হয় যদি সো তাহলে আমরা যদি আমাদের এই ইয়াটা সাম আপ করি এই টপিকটা, তাহলে হচ্ছে যে যখন এখন কোন স্টুডেন্ট যখন বাইরে পড়ার ব্যাপারে ডিসিশন নেবে, সেটা যে কারণেই নিক, তার আসলে কোন দেশে যাবে সেটা ডিসাইড করা উচিত ফিনান্সিয়াল ব্যাপারগুলো চিন্তা করে। যেমন ডেফিনেটলি। ইউরোপ কারেন্টলি অনেক মানে সো অনেক one of the এক্সপেন্সিভ হয়ে one গেছে। of the criteria should be financial, definitely, এটা হ্যাঁ, কোনো সন্দেহ নাই। সো আমার কাছে মনে হয় প্রসেসটা এভাবে শুরু হওয়া উচিত যে তুমি কি আসলে কি চাও, তুমি কি দেশে থাকতে চাও নাকি, মানে যদি থট প্রসেস দেশে থাকতে চাও নাকি, এটা নিয়ে আসলে মানুষ ভালো সময় দেওয়া উচিত যে আমি কি দেশে থাকতে চাই নাকি বিদেশে আসতে চাই। বিদেশে আসতে গেলে তাহলে যদি বিদেশে আসার ডিসিশন নিয়ে নেই, তারপর হচ্ছে অপরচুনিটি কোথায় আমার ভালো আছে, ইন টার্মস অফ ফিনান্সিয়াল, ইন টার্মস অফ লাইফস্টাইল, ইন টার্মস অফ other aspects that you wanted to think of, something like this আমার কাছে মনে হয়। ওকে। আমার একটা কোয়েশ্চেন আসছে এখন। হ্যাঁ, আমি প্রথম অভির কাছে অ্যান্সার শুনতে চাই, এরপর আপনার কাছে। সেটা হচ্ছে যে অভির পার্সপেক্টিভে, হ্যাঁ, অভি বাংলাদেশে অনেকদিন ছিল, এখন কারেন্টলি ইউএসএ তে আছে, হ্যাঁ, কোন লাইফটা বেটার? মানে যদি কেউ অভিকে আজকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, ভাই আমি তো বুঝতেছি না দেশে থাকবো না বাইরে যাব, অভি তাকে কি অ্যান্সার দিবে? আমি বলবো তুমি, তোমার কাছে যদি ফ্যামিলি ইম্পর্ট্যান্ট হয়, অবভিয়াসলি তোমার ফ্যামিলি যেখানে ওই ওই লাইফটা বেটার। হান্ড্রেড আমার পার্সেন্ট যদি এখন সিমিলার ইনকাম সোর্স দিয়া দেশে পাঠায়, আমি দেশে চলে যাবো। মানে মিরাজ ভাই? এখানে নাথিং এগেইনস্ট ইউএসএ, এখানে খুবই আরাম। মানে এর চেয়ে আরামের লাইফ আমি দেশে কোটিপতি হইলেও কাটাইতে পারবো না হয়তো। এবং মানে আমি আমার ধর্মকর্ম করতে পারতেছি, ঘুষ টুসও থাকা লাগে না। মানে আমি আমার, মানে আমি যদি কাউরে ঝামেলা না করি, কেউ আমার ঝামেলা করে না ইন জেনারেল। কিন্তু ওই যে ফ্যামিলিটা আর কি আমার কাছে ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট তোর সাথে তোর বউ আছে। ফ্যামিলি তো খালি বউ না, বাপ মা ভাই বোনও ফ্যামিলি। ডেফিনেটলি। আচ্ছা, এবার মিনাজ ভাই। সো আমার কাছে জিনিসটা খুবই কমপ্লিকেটেড। সো আমার কাছে মনে হয় যে আই উড চুজ লিভ হিয়ার দেন যে বাংলাদেশ। আই ওয়ান্ট টু বি অনেস্ট। সো আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি ফ্যামিলি, আমার প্যারেন্টস এখনো এখনো দেশেই থাকে, আমার খারাপ লাগে। কিন্তু আমার কখনো এটা মনে হয় না যে আমি দেশে গিয়ে আমার বাবা মার সাথে থাকবো। আমার কাছে মনে হয়েছে যে আমি ওনাদেরকে এখানে নিয়ে আসবো। যদিও ওরা পছন্দ করবে না, বাট আমার কাছে এটা মনে হয়েছে বিকজ আমি ওই লাইফটাই লিড করতে চাই না, এরকম একটা ফিলিং আর কি। কিন্তু Okay, মাঝে মাঝে এরকম চিন্তা করতে খারাপ লাগে যে আমি আমার দেশ সম্বন্ধে এরকম কথা বলতেছি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। হ্যাভ টু বি অনেস্ট উইথ মাই সেলফ। মানে আমি এভাবে চিন্তা করতেছি, আমার কিছু করার নেই। okay. আর আমাকে যদি আজকে কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করে, আমি বলবো যে তোমার যদি বাইরে আসার মানে ওই যে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা থাকে, হ্যাঁ, বার্ডেন যদি না থাকে যে তোমাকে বাইরে আসতে হলে বার্ডেন নিয়ে বাইরে আসতে হবে, এরকম যদি না হয় তাহলে বাইরে অবশ্যই পড়তে আসো। কারণ আমার কাছে মনে হয়েছে আমার বাড়ি যশোর, আমি বাংলাদেশের যেখানেই জব করি না কেন, হ্যাঁ, আনলেস সেটা যশোর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি বা এরকম কোনো কিছু, তাহলে আমাকে যশোরের বাইরেই থাকতে হবে বাংলাদেশের পার্সপেক্টিভ, আইদার ঢাকায় অথবা চিটাগাং অথবা এরকম কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল একটা জায়গায় আমাকে জব করতে হইতো। জবের যেমনই হোক না কেন আমাকে ওইসব জায়গায় জব করতে হতো। সো আলটিমেটলি আমি আব্বু আম্মুর সাথে বা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিও কলেই কথা বলতাম। হয়তোবা সেই মোরালেস ছুটিতে দ্যাটস ট্রু। ঈদ বা অনেকেই আছে যারা ঈদে শুধুমাত্র ঈদেই ব্যাক যেতে পারতেছে, আর পারতেছে না কারণ এত কাজের প্রেশার যে পসিবলই হচ্ছে না। হ্যাঁ, দ্যাটস ট্রু। তো এটাও তো সত্য। আমি বলবো যে হ্যাঁ, সেটা আমি এখনো করতে পারবো চাইলে। হ্যাঁ, আমি যদি আমার কাজটাকে ঠিকভাবে প্ল্যান করতে পারি এবং ছুটিটাকে ঠিকভাবে প্ল্যান করতে পারি, তাহলে আমি ২ ঈদে আসলে বাসায় যেতে পারবো। সো ২ সপ্তাহ ২ সপ্তাহ করে হলো। এইখানে একটু আমরা পিছায় আর কি। মানে এখান থেকে যাওয়ার কথা চিন্তা করলেই লাগে আল্লাহ, দুনিয়ার ওই মাথায় না, যাব। আমার কাছে মনে হয় যে আসলে তখন তখন আমার কাছে মনে হয় জিনিসটা আসলে সাইকোলজিক্যাল ইফেক্টও আছে, যে যখন তুই এক দেশে থাকবি তখন একরকম একটা ফিলিং যে আমার বেশি দূরে নাই, বেশি দূরে নাই। এখন আর অন্যরকম ফিলিং যে আমার বাবা মা অনেক দূরে আসলে।
যখন চাইলে আমি যাইতে পারবো না, তখন অনেক প্ল্যান লাগবে যে আমার যাইতে হবে, ও এত টাকা খরচ হবে, ওকে আমার প্লেনের টিকিট করতে হবে 1 মাস আগে। সো টু মাচ স্ট্রেস। হ্যাঁ, এইটাও একটা ফ্যাক্টর। এটা অবশ্যই একটা অনেক ডেফিনেটলি, বড় স্ট্রেস। ডেফিনেটলি ফ্যাক্টর এগুলা। মানে ডেফিনেটলি ফ্যাক্টর, এতে কোনো আর সন্দেহ নাই। এগুলো খুবই পার্সোনালাইজড জিনিস, মানে এক হ্যাঁ, একজন এক এক ভাবে ডিল করে। মানে আমি যেভাবে ওই কিন্তু কোশ্চেনের আনসারটা হ্যাঁ, দিলাম, কিন্তু এখানে আমার মানে আমি হয়তো হাতে গুনতে পারবো যে আমার হয়তো 5 দিনও খারাপ লাগে না। রিজন কি, মানে এগেইন এখন টেকনোলজি এত ভালো, আমি প্রতিদিন কথাবার্তা বলতেছি। আমার টুকটাক যেদিন যখন খারাপ লাগছে, যখন আমার একাডেমিক প্রেশার থাকছে, মনে করেন ফাইনাল এক্সামের উইক চলতেছে, তখন একটু মন খারাপ লাগছে। কিন্তু দেখা যায় এখানে যেহেতু ফ্রেন্ডসরা আছে, তো মানে কারো না কারোর সাথে তো দেখা হচ্ছে। আমার কাছে খারাপ লাগাটা ডিফারেন্ট আসলে। আমার কাছে খারাপ লাগাটা এরকম যে আমার কাছে মনে হয় যে আমি আমার বাবা মাকে যেটা দেওয়ার কথা সেটা আমি দিতে পারতেছি না, এরকম। বিকজ আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে যে 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 ওনারা যে আমাদের কাছে যে আমাকে সার্ভিসটা দিছে, যে এফোর্টটা দিছে, যে ইনভেস্টমেন্টটা করছে, সেই ইনভেস্টমেন্টটা আমি আসলে ওনাদের পিছনে করতেছি না। সো তখন আমার কাছে নিজের কাছে খারাপ লাগে যে আসলে আই এম নট ডুইং এনাফ। সো তারা তো অনেক স্যাক্রিফাইস করছে, আমি তো কোনো স্যাক্রিফাইস করতেছি না। আমি আমার ভালো লাইফ লিড করার জন্য এখানে চলে আসছি, বিকজ আই ওয়ান্ট টু লিড দিস লাইফ। মানে আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দেম। এটাও আমার মনে এভাবে হয় যে যারা এখন মানে ডিসাইড মানে একটা ইনডিসিশনে আছে যে বাইরে আসবে কি আসবে না, তাদের এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করা উচিত। চিন্তা করা অবশ্যই, কারণ হচ্ছে তারা অনেক স্যাক্রিফাইস করছে। এবং আহ, যখন কেউ ডিসাইড করলো যে আমি দেশে থাকবো বিকজ আমার বাবা মা দেশে আছে, তার সাথে থাকবো, বিকজ আসলে সে একটা বড় স্যাক্রিফাইস করতেছে। সো এই স্যাক্রিফাইস থেকে হয়তোবা সে অনেক এবং ভালো এটা ফিল করবে। ভালো আমার ফিলটা মনে কিন্তু, হয় ভালো এটা অনেক ফিলিংসটা ইম্পর্টেন্ট। অ্যাপ্রিসিয়েটেবল একটা জিনিস যদি কেউ মানে চিন্তা করে যে ওকে আমি এটা পার্সিউ করব না কারণ আমার বাবা মার সাথে থাকাটা বেশি ইম্পর্ট্যান্ট। তো সেটাই। আমার মনে হয় এটা অনেক এখানে হচ্ছে অ্যাপ্রিসিয়েটেবল ওই যে একটা মানে অনেকে আমি এরকম দেখছি যে আমরা জানি বিদেশে যাচ্ছি, আমি একা, আমার ফ্যামিলি ছাড়া থাকবো। আই হ্যাভ ডিসাইডেড দ্যাট, কেউ তো আমার বন্দুক দিয়ে বলে না এখানে চলে এসো। হুম, মানে এখানে এসে যদি আমি আসার পরে যদি আমি কন্টিনিউয়াস এই গ্রিভেন্সটা দেখাই যে আমি কত কষ্টে আছি, দূরে আছি, সেটাই, আমার সেটাই। তো কেউ বলে নাই, আমি না, চুজ করছি। তো সেটাই। আমি আসলে এই গ্রিভেন্সটাও আই কাউকে চুজ মাই দেখানো সেলফ। আমার মনে হয় না উচিত। সেটা অবশ্যই না, অবশ্যই না। কিন্তু কথা হচ্ছে যে হুম, আহ, আমার আমরা আসলে সবসময় আমরা আমাদের দিক থেকে চিন্তা করি আমার খারাপ লাগতেছে, আমার খারাপ লাগতেছে, বাট এই আমি চুজ করছি এবং এখন আমি বলতেছি আমার খারাপ লাগতেছে, কোয়াইট কন্ট্রাডিক্টরি। সো কন্ট্রাডিক্টরি। আমার কাছে মনে হয় না যে এটা বলা উচিত বারবার যে আমার খারাপ লাগতেছে, হুম। বাট তুমি চুজ করছো, আবার তুমি খারাপ লাগতেছে তো এটা কি ডাজন্ট মেক এনি সেন্স। হুম। সো এই রিলেটেডই আমাদের অডিয়েন্স থেকে হাসানের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে হোয়াট হিডেন কস্ট অফ স্টাডি অ্যাব্রড ডু স্টুডেন্টস ইন বাংলাদেশ রিয়েলি থিঙ্ক অ্যাবাউট। আমার মনে হয় যে এটাই হচ্ছে সেই ব্যাপারটা যেটা আমরা এতক্ষণ কথা বললাম, যে বাবা মার সাথে থাকা এবং ইমোশনালি অ্যাভেলেবল থাকা আর কি বাবা মার আচ্ছা, জন্য এটাও এটা। একটা কস্ট হিসেবে যদি চিন্তা করি আসলে, হ্যাঁ হইতে পারে। হ্যাঁ, এটা তো হ্যাঁ, অপরচুনিটি কস্ট, এটা হ্যাঁ, স্বাভাবিক। এবং চাইতেছে। এটা আমাদের ওইভাবেই ধরতে হবে যে এটা অপরচুনিটি কস্ট। এখানে এসে মানে খালি বললে তো হবে না, কারণ আমি তো জানি এটাই হবে। এটাই হবে। আমরা ইউ যেহেতু হ্যাভ টু। তো ফরচুনেট না যে আমরা চাইলেই আমাদের বাপ মারে প্রাইভেট প্লেনে উড়ায় নিয়ে চলে আসতে পারবো, যেহেতু এত ফরচুনেট না, তো আমাদের সেটাই, এটাই লিড সেটাই। হ্যাঁ। করতে হবে। এখন যদি আরেকটা আরেকটা কোশ্চেন করি আপনাদেরকে, সেটা হচ্ছে যে যেমন আমার ক্ষেত্রে হয়েছিল যে কোনো একটা স্ট্রাগল যেটা আমাকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আরো বেশি স্ট্রঙ্গার বানাইছে। আমার জন্য যদি সেই স্ট্রাগলটা ছিল হচ্ছে মানে এখানে অ্যাডাপ্টেশনের সাথে সাথে আমি অনেক মানে কাইন্ড অফ চিল লাইফ লিড করতেছিলাম আর কি। হ্যাঁ, আরে আচ্ছা ঠিক আছে, টাকা ইনকাম করতেছি, লন টন শোধ হয়ে যাইতেছে, যাই একটু বার্সার খেলা দেখে আসি বার্সার স্টেডিয়ামে, হ্যাঁ, অথবা এই দেশ ঘুরে আসি, হ্যাঁ, অথবা মেসির ইউ লাস্ট ম্যাচ কনসার্ট দেখে দেখে আসি। আসি, হ্যাঁ। এটা একটু মানে কাইন্ড অফ লিভিং দ্য ড্রিমস অর এরকম কিছু একটা। ল্যাভিশ লাইফ যেটাকে বলে হ্যাঁ, আর কি। ল্যাভিশ লাইফ। বাট আমার জন্য যেটা আমি মনে করব যে আমাকে গ্রো মানে অ্যাজ মোর ম্যাচিউরড করছে, সেটা হচ্ছে যখন আমার আব্বু হঠাৎ করে সিক হয়ে গেল। দেন আই রিয়ালাইজ যে ওকে, হ্যাঁ, এই ল্যাভিশ লাইফটা সবকিছু না, আমি এখানে একটা পারপাসে আসছি। তারা অনেক বড় একটা স্যাক্রিফাইস করতেছে, তাদের ছেলেকে বাইরে পাঠাইছে। তো তাদের একটা মানে আশা আছে, হ্যাঁ, যে তারা ভাবতেছে যে আমি এখানে কিছু একটা করব আর বা ইয়া করবো, আর আমি এখানে ল্যাভিশ লাইফ লিড করে বেড়াইতেছি, চিল করে বেড়াইতেছি। সো আমার জন্য এটা ছিল একটা টার্নিং পয়েন্ট যে ওকে নাও মানে আমার ক্যারিয়ার ওয়াইজ আরো ফোকাসড হওয়া উচিত। তো আমি যখন আব্বু অসুস্থ হওয়ার পরে যখন দেশে ব্যাক যাই, আমি এটা আরো বেশি ফিল করে আসি যে ওকে আই হ্যাভ টু ডু সামথিং, হ্যাঁ, যে ক্যারিয়ার ওয়াইজ আর কি, নট
হ্যাঁ, বুঝতে আইসা পারছি। চিল করে ঘুরে কিন্তু বেড়াবো এর ওকে। মানে এই না যে সবার আব্বু অসুস্থ হলে সবাই আবার সিরিয়াস না হয়ে না, যাবে, এটা জিনিসটা আমার এরকম না, আমার আমি আমার বলতেছি আর কি। পার্সোনালি বললাম আই এম আর জাস্ট কি, হ্যাঁ। কিডিং, বাট জিনিসটা হচ্ছে যে মানুষকে একটা সময় আসলে এই ম্যাচুরিটিটা উপলব্ধিতে আসা উচিত, যে হয়তো বা তোর আসলে আসছে একটা বড় কোনো একটা দুর্ঘটনা থেকে। আমার কাছে মনে হয় যে এই দুর্ঘটনা না হওয়ার আগেই যদি মানুষজন আসলে জিনিসটা রিয়েলাইজ করতে পারে, হুম আমরা যদি সবাই রিয়েলাইজ করতে পারি, তাহলে জিনিসটা খুবই ভালো হয়। হুম। এই রিয়েলাইজেশনটা হয়তো বা অন্য যে কোনো অ্যাঙ্গেল থেকে আসতে পারে, বাট যে এই রিয়েলাইজেশনটা ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে মনে হয় যে দুর্ঘটনা ঘটার আগে যদি কেউ যদি করতে পারে, দ্যাটস গুড। দ্যাটস হ্যাঁ, এটা দ্যাটস দ্য থিং। অবশ্যই অবশ্যই গুড। হ্যাঁ, আপনাদের মানে এরকম কোনো রিয়েলাইজেশন আসছে কিনা যে ওকে, আমি যেহেতু বাইরে থাকতেছি, আমার এটা মানে মানে আমাকে এইগুলা করেই যেতে হবে, মানে বা আপনি একটা লোয়েস্ট পয়েন্টে ছিলেন, যেমন অভি বলল ওর যখন এক্সামের উইক থাকে তখন ও অনেক লো ফিল করে, হ্যাঁ। সো হোয়াট কিপস ইউ মোটিভেটেড ডিউরিং দ্যাট টাইম? অভি বল। আচ্ছা, না, আমি ওই তাসিন যেটা ফেস করছে যে হয়তো মানে একটু মানে বড় হয়ে যাওয়া, বয়সের তুলনায় বড় হয়ে যাওয়া, মানে যে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, মানে আমাদের হচ্ছে জীবনে অনেক আহ, মানে জীবনটা এত মানে খালি মজারই না, অনেক কমপ্লিকেশন, অনেক রেসপন্সিবিলিটি থাকে। তো এটা হয়তো আমি মানে দেশে থাকতে এটা হয়তো কোনো একটা রিজনে ফেস করছি, যে কারণে আমি বলবো যে আমি এখানে আসার আগেই আমি হয়তো ওই তাসিনের ওই ম্যাচুরিটিটা আমার মোটিভেশন। তখনই ছিল, ওকে। মোটিভেশনটা তখনই ছিল। এবং ওই যে রেসপন্সিবিলিটি গুলা আমার মানে আমার মূল মোটিভেশন হচ্ছে আমার রেসপন্সিবিলিটি গুলা, এবং এগুলো আমি মানে পছন্দ করি। যে কারণে আমার দেখা যায় যে মানে আমার নিজেরে কখনো বলতে হয় না যে ইউ হ্যাভ টু ডু দ্যাট, বিকজ আমি জানি যে আমি আমি চুজ করছি, আমি কেন চুজ করছি, এবং আমার কাদের জন্য আমার এগুলা চালায় যেতে হবে। যে আমার আমি নিজেরা যত গ্রো করব তত আমার আশেপাশের মানুষের হেল্প হবে। সো আমি ওভাবেই আগে থেকেই দেখি, যে কারণে আমার গত 3 বছরে যে মানে আহ, ওই ওই ধরনের মোটিভেশন দিতে হয় না আর কি, যে একটা কন্টিনিউয়াস একটার পর একটা মাইলস্টোন আসছে, ওইটা আল্লাহর রহমতে মানে পার করে কাটায় ফেলতে যেতে পারছি, পারছেন। হ্যাঁ, ওকে। পার করতে পারছি। আমি এই কোশ্চেনটা করার পিছনে যেটা রিজন হচ্ছে কারণ আহ, বাইরে যারা আসে তারা প্রত্যেকেই একটা টাইমে লো পয়েন্ট ফিল করে নিজেকে, হ্যাঁ। সেটা পরীক্ষা হোক বা ট্রেন মিস করে সারা রাত স্টেশনে থাকতে হইতেছে, হ্যাঁ, ঠান্ডার ভিতরে ফিনান্সিয়ালি তখনও। অনেক হ্যাঁ, আনস্টেবল সিচুয়েশনে ফিনান্সিয়ালি থাকে। অনেক মানে অনেক মেসড আপ করে দেয় ব্রেন। তখন মোটিভেশনটা কোথা থেকে আসছে? আমার যেমন এখান থেকে আমি মোটিভেটেড ফিল করছি, অভি হচ্ছে ওর রেসপন্সিবিলিটিস থেকে মোটিভেশন ফিল করছে। সো মিনাজ ভাই, এরকম আপনার কোনো মোটিভেটিং পয়েন্ট ছিল কিনা আপনার লাইফে? সো আমার কাছে মনে হয় যে আমি আসলে অলওয়েজ একটা সার্ভাইভিং ইনস্টিংক্টে থাকি, অলওয়েজ। সো আই এম অলওয়েজ সার্ভাইভিং। সো আমার কাছে সার্ভাইভিং ইনস্টিংক্ট থাকার কারণে আমার কাছে মনে হয় জিনিসগুলো আমার কাছে মনে হয় ইজি হয়ে গেছে। কারণ হচ্ছে যে আমি বলতেছি না যে সবাই এটা ফলো করুক। আমি আমার লাইফের এক্সপেকটেশন হয়তো বা অনেক বেশি লো, লো থাকার কারণে আমার কাছে মনে হয় যে যে জিনিসগুলো আরো বেশি ইজি হয়ে গেছে আমার জন্য। তো ইজি হওয়ার ইজি এই সেন্সে যে আসলে লো যখন বেশি হাই এক্সপেকটেশন হয়ে যাবে, তখন মানুষজন অনেক মানে ডিসিশন ভুল করবে। আমার কাছে মনে হয় যে এই এই সার্ভাইভাল ইনস্টিংক্টের হওয়ার কারণে যেটা হচ্ছে যে আমি অলওয়েজ ট্রাইং সামথিং টু সার্ভাইভ দেয়ার অর সার্ভাইভ হিয়ার অর সার্ভাইভ দেয়ার, হোয়াট এভার ইট ইজ। সো এই ক্ষেত্রে এই থেকে আসলে আমার একটা ভালো ইয়ে আসছে আর কি। এছাড়া কিছুই না আমার আর অন্য কোনো মোটিভেশন নাই। মানে আমার কোনো এরকম ইয়ে আসে নাই যে যে আমার কেউ কোনো দুর্ঘটনা ঘটছে বা এরকম কিছু, এরকম কোনো ইয়া নাই। বাট আমার আমার কাছে মনে হয় যে আমার এই সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে আসছে। ওকে, এছাড়া আসলে আমার কিছু বলার নাই গুড এই পয়েন্ট। ব্যাপারে। সো নেক্সটে যারা হয়তো ডিসাইডেশন মানে ইনডিসিশনে ভুগবে, তাদের আইদার নিজে থেকে ডিসাইড করতে হবে অথবা কোনো এক্সটার্নাল ইভেন্ট তাদেরকে বাধ্য করবে। সেটাই। আর বা এটা বাধ্য করার আগে বোঝাটাই ভালো আমার কাছে বোঝাটাই মনে হয়। ভালো, আমি এটাই সাজেস্ট করব। আর এই পডকাস্টটা যখন প্ল্যানিং হচ্ছিল, তখন হচ্ছে একটা জিনিস হচ্ছে আমরা মানে ওপেনলি ডিবেট করতে চাইছিলাম যে বাংলাদেশে যারা বর্তমানে আছে, তারা তাদের হাতে সরকারি জব, প্রাইভেট জব, বাইরে পড়তে আসা, অনেকগুলো অপশন ওপেন থাকে। কাদের বাইরে পড়তে আসা উচিত এবং কাদের দেশে থেকে যাওয়া উচিত? আপনাদের কি মনে হয়? মানে বাইরে পড়তে আসার জন্য এক্সট্রা কোনো স্কিলস দরকার পড়ে নাকি এনিওয়ান ক্যান সার্ভাইভ হিয়ার? আহ আমার কাছে মনে হয় মানে নিজের মানে কেন, ফার্স্ট অফ অল কেন আসবো, এই 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 পারপাসটা রাইট থাকা উচিত। এই পারপাস এরকমও হইতে পারে যে না, ওকে, আমার দেশে
ভালো লাগতেছে না, আমি বিদেশ যাব, এটাও ক্লিয়ার হবে। বাট থাকা উচিত। কথা হচ্ছে হ্যাঁ, কোনটা আমার কস্ট বেনিফিট মানে অ্যানালাইসিস করা উচিত আর কি। কোন জায়গায় যে এই যে আমি ফ্যামিলি ছাড়া 2 3 4 বছর থাকবো, ইজ ইট ওয়ার্থ ইট? আবার অনেকে থাকতে পারে যে না, আমার পার্সোনাল লাইফস্টাইল, আমি ওই লাইফস্টাইল চাই। বাট খালি বিদেশের ওই লুক্রেটিভ জিনিসগুলা দেখে ডিসাইড করা উচিত না, কারণ তখন 100%। যারা ওই ওই খালি ওই তাসিম মেসির লাস্ট নো ক্যাম্পের ম্যাচ দেখে ওইগুলা খালি দেখলে তো হবে না। ও যে ঠান্ডার মধ্যে এই ভোরবেলা হাইটা হাইটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এইগুলাও মাথায় রাখতে হবে। সো যারা খালি ভালো জিনিস দেখে আসে, তাদের জন্য অনেক আমার কাছে মনে হয় ঝামেলা আর কি। তো এইভাবে কোনো জেনারেলাইজ থিওরি দেওয়া যাবে না যে ওরা দেশে থাকা উচিত, ওরা আসা উচিত। বাট আমি যদি ডিসাইড করি আমি আসবো, তাইলে আমার পারপাসটা যাতে ঠিক থাকে, এবং আমি যাতে এটা মনে করি যে এই ডিসিশনটা আমি নিছি, সো এটার কনসিকুয়েন্স গুলো আমিই নিব। এবং এই কনসিকুয়েন্সের জন্য আমি যাতে কাউরে বা কোনো এনভায়রনমেন্টে ব্লেম না করি। তখন দেখা যায় খুবই ইজি হয়ে যায় আর কি। আমার মতে, আমি নিজে পার্সোনালি যেটা দেখি, আমি জানি আমি এখানে কেন আছি, আমি জানি আমার এখানে কেন থাকতে হবে। তো আমার অ্যাকচুয়ালি মানে আমার খারাপও লাগে না। আমি আগামী 2 বছর 3 বছরও যদি আমি দেশে না যেতে পারি, তারপরেও হয়তো আমার খারাপ লাগবে না। কারণ আমি জানি আমার দেশে গিয়ে ভালো টাইম কাটানোর চেয়ে আমার এখানে থাকলে হয়তো আহ আমার আশেপাশের মানুষের জন্য ভালো। তো এটাই আর কি, নিজে অ্যানালাইসিস করতে হবে আমার জন্য কোনটা বেটার। নিজের কাছে ক্লিয়ার থাকতে হবে। মিনহাজ ভাই সো এ আমার কাছে বিষয়ে। মনে হয় যে যে ডিসাইড বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের ডিসিশন ডিফারেন্ট। সো এটা খুবই টাফ, যে জেনারেলাইজ করাটা খুবই টাফ। বাট আমার কাছে মনে হয় যে, যেটা আমি বলছিলাম, যে থট প্রসেসটা এরকম হওয়া উচিত যে আমি আগে ডিসাইড করতে হবে, যে ক্লিয়ার করতে হবে নিজের কাছেই নিজে, যে আমি কি চাই নাকি বিদেশে যাইতে। বিদেশে যাইতে গেলে তাহলে কনসিকুয়েন্সেস গুলা কি, যেটা অভি বললো, যে কনসিকুয়েন্সেস কি, মানে প্রোজ এন্ড কনস। প্রোজ হচ্ছে এটা 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 এটা, ওকে, ভালো লাইফ হবে, সুন্দর একটা ডিগ্রি হবে, মাস্টার পিএইচডি পাবো, ভালো একটা ডিগ্রি পাবো ভালো একটা ইউনিভার্সিটি থেকে। কনস হচ্ছে এখানে গেলে আমার ফিনান্সিয়াল প্রবলেম হবে, তাহলে আমাকে এটা কিভাবে কোপ আপ করতে হবে। এইসব জিনিসগুলো নিয়ে আগে থেকেই নিজেকে ইউজ টু করা, নিজেকে বোঝানো যে আমার এগুলা আগে আসবে, এই প্রবলেমগুলো আসবে, এবং এই প্রোস গুলা পাবো, এবং এই কনস গুলো আমার চিন্তা করতে হবে, এগুলো আমাকে ফেস করতে হবে। এই ফেস গুলা কিভাবে করব, এটা থেকে নিজেকে একটা মেন্টালি প্রিপেয়ার করা। ডেফিনেটলি রিয়েল লাইফে ডিফারেন্ট হবে, বাট স্টিল আই এম প্রিপেয়ার্ড, এরকম একটা জিনিস থাকা উচিত আমার কাছে মনে হয়। আমার কাছে একটা জিনিস মনে হয় যে তুমি যদি ইনডিসিশনে ভুগো, তোমাকে অবশ্যই কথা বলা উচিত মানুষের সাথে। হ্যাঁ, ডেফিনেটলি। তুমি সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতেছো জি। সেটা অ্যাকচুয়াল না। সোশ্যাল মিডিয়াটা ট্রু না। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি মানুষের সাথে কথা বলো যারা ওই জায়গায় আছে বা ওই জায়গা থেকে ব্যাক আসছে, তাদের সাথে কথা বলো, রিয়েল সিনারিওটা মাথায় নাও, দেন ডিসাইড করো। এটা আমার মনে হয় যে এবং এটা যারা করতেছে। আমরা যারা এখানে আছি, তাদেরও আসলে অনেক ট্রুথফুল হওয়া উচিত আর কি। হ্যাঁ, মানে কেউ যদি আমাকে ডেফিনেটলি। জিজ্ঞেস করে, আমি খালি ওই রোজি রোজি জিনিসগুলো না বলে, ফেসবুকে মানে খালি ছবি আপলোড না দিয়ে হ্যাঁ ভালো। একটু মানে বলা উচিত যে আসলে এখানে ভালনারেবিলিটি গুলা কি কি। কারণ হ্যাঁ, ওই ফেসবুকের জিনিসগুলো মানুষ সব জায়গা থেকেই পায়, কিন্তু ওই ভালনারেবিলিটি গুলো আসলে আমাদের, মানে কেউ আমরা যারা দেখে না। এখানে রিয়েলি ফেস করছি, আমি এছাড়া তো আমি কেউ যখন জানবে না। কেএফসি তে জব করতাম, তখন তো লাস্টে ক্লিন করা লাগতো। আমার কাছে মনে হয় যে আমার রেগুলার একটা করে ছবি আপলোড দেওয়া উচিত, তাহলে মানুষজন বুঝবে যে আসলে কি কাজ করতাম ওই সময় কেএফসি তে। আমার মনে হয় যে একটা টাইমে যখন মানে আমি ডেলিভারি জব করতাম যখন, হ্যাঁ, স্নোফলের ভিতরে পুরা বডি সাদা হয়ে গেছে এন্ড 2 বার আমাকে অ্যাক্সিডেন্টও ডেলিভারি করছি দিতে আমি। হইতেছে। হ্যাঁ, সো মানে ওই টাইম আমার ফিল হয়েছে যে আমার যে বন্ধুটা, হ্যাঁ, 9টা টু 5টা ব্যাংকে বসে টাকা গুনতেছে, হ্যাঁ, অনেক ভালো আছে। হ্যাঁ, এন্ড আমি মানে অনেকবার ভাবছি যে দে মেড দ্য রাইট ডিসিশন। যদিও এই ডিসকাশনটা এখানে কেউ বাংলাদেশের জব হোল্ডার একজনকে রেখে করা উচিত ছিল, দেন আমরা হচ্ছে আসলে এই ওইটাই প্ল্যান ছিল, বাট ডিবেটটা হয়নি করতে আর কি। পারতাম যে বাংলাদেশ থেকে একজন জব হোল্ডার আমাদের সাথে থাকলে সে অ্যাটলিস্ট আমাদের সাথে ডিবেট করতে পারতো যে কোন জায়গায় তারা বেনিফিট পাচ্ছে, কোন জায়গায় আমরা বেনিফিট পাচ্ছি। সেটা যেহেতু পসিবল না, মেবি যদি সবার অ্যাভেলেবিলিটি থাকে, আমরা বাংলাদেশ থেকে আমাদেরই কোনো ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে আমরা আরেকটা পডকাস্ট করতে পারি যেখানে আমরা শুধু এটা নিয়ে ডিবেট ডেফিনেটলি, করব এটা মেক যে সেন্স। আসলে আহ, যখন যে নতুন স্টুডেন্টটা কিভাবে ডিসাইড করবে যে তার আসলে কোথায় সো যাওয়া উচিত। এটা এক একজনের ক্ষেত্রে একরকম। এটা আমাদের দুজনের এক্সপিরিয়েন্স, যারা হচ্ছে হয়তো বা স্কলারশিপ নিয়ে আসছে তাদের হয়তো বা হুম, এই ধরনের জিনিস ফেস করতে হবে না। বাট তার মানে এই নয় যে যারা স্কলারশিপ নিয়ে আসে তারা কোনো প্রবলেম ফেস করবে না। তারাও অনেক রকমের প্রবলেম ফেস করবে, বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে, যেটা আমি কখনো ফেস করি না। যেমন আমি কোনো বড় কোনো রেসিজমের ফেস করি না। অনেকে আছে যে অনেক বড় রেসিজম ফেস করছে,
এমন অনেক হুম মানুষের আমি শুনছি। সো হুম। এই এগুলো কিন্তু অনেক মেন্টালি মানুষকে ইফেক্ট করে। সো তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে। অভির সো কি কোনো রেসিজম রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স আছে? না, এটাই হচ্ছে আমি ওই আগে মিনহাজ ভাইরে বলতেছিলাম যে আমি যখন 6 মাস 1 বছর থাকছি তখন আমার মনে হচ্ছে আরে কি বলে মানুষজন, আমেরিকাতে এত রেসিজম আমি তো এখন পর্যন্ত ফেস করলাম না। এখন আমি ফেস না করার রিজন হচ্ছে আমি ওই যেটা বললাম একটা এডুকেশনাল এনভায়রনমেন্টে থাকি। আমার মোল্লারদুর মসজিদ পর্যন্ত আমি বাসা থেকে ক্যাম্পাস, ক্যাম্পাস থেকে বাসা, আমার আশেপাশের মানুষজন আইদার হচ্ছে আমার কলিগরা, মানে আমার মানে আমার ক্লাসমেটরা অথবা আমার প্রফেসররা, আর নাইলে বাঙালি কমিউনিটি। তো আমি হয়তো অত বেশি বাইরে তো আমাদের যাইতে হয় না। সো দেখা যায় যে আমার বা আমি মানে আমি আপনাদের যেরকম কাজের এক্সপিরিয়েন্স আছে আমার তো মানে জিরো এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত। তো আমি আসলে ওই বাইরে ইউএস টা দেখি নাই ওইভাবে। তো আমি যে কারণে আমি তেমন কিছু এখন পর্যন্ত ফেস করি নাই আর কি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আমিও আসলে এখনো পর্যন্ত রেসিজম ব্যাপারটা ফিল করি নাই, বাট ইনফেরিয়ার ফিল করছি ডিউ টু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। মি অ্যাজ ওয়েল। ইনফেরিয়ার ফিল করছি কজ দেখা গেছে যে ওরা আমাকে কনভারসেশনে চাইলেও ইনক্লুড করতে পারতেছে না। তখন আমি ইনফেরিয়ার ফিল করছি যে মেবি আই ডোন্ট বিলং হিয়ার, হ্যাঁ, বা লেফট আউট ফিল করা যেটা। তো তো মিনহাজ। আমাদের ক্ষেত্রে যেটা হয় ধর মানে টপিক, অনেক টপিক, ফর এক্সাম্পল দুইটা আমেরিকান কথা বলতেছে ওদের অনেক, আমরা অনেক সময় নোক্তা দেই না, অনেক টপিকে কথা বলি মনে একটা মানে কি বলে একটা টিভি সিরিজই হোক বা একটা মানে সোশ্যাল নর্মই হোক, এগুলো তো আমরা চিনি না। তো আমার ইনফেরিয়র ফিল করি না, এটার রিজন হচ্ছে আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। তো আমাদের কিন্তু একদম মানে কোন জায়গায় আপনার বড় হয়েছেন ওই হিসাবে নেই। তো আমার কোহর্টে যেমন 11 জন আছে, আমরা কিন্তু 11 জন মনে করেন মানে 6টা কন্টিনেন্ট থেকে আসছি। তো ওই জন্য ওই জিনিসগুলো আমাদের ডিপার্টমেন্টে বা আমাদের প্রফেসররাও বেশি মাথায় রাখে আর কি। তো ওরা কখনো ওইভাবে ফিল হইতে দেয় না যে ওকে তুমি একটা জিনিস হয়তো বুঝতেছো না, আমেরিকান কালচার বুঝতেছো না, এটা ওরা কখনো ফিল হইতে দেয় না। যে কারণে হয়তো আমি ওই কালচারাল ওই ওই ইনফেরিয়রিটিটাও ফিল করি নাই আর কি, বা ফুডের আমার ক্ষেত্রেও করি নাই। আমার একটা সম্পূরক প্রশ্ন, কোহর্ট অথবা কিছু একটা ওয়ার্ড বলতেছে যেটা আমি জানি না। কোহর্ট মানে মানে আমরা হচ্ছে মানে তোর ক্লাসে যেমন পিএমই তে 60 জন ছিল না, তো মনে কর তোর মানে তোদের ওই ওই বছরের পিএম এর কোহর্ট হচ্ছে তারা, মানে ওকে। ক্লাসটা ফুল ক্লাস। তো আমাদের একসাথে 11 জন আসছি, তো ওই 11 জনটারে কোহর্ট বলে আর কি। 2022 ওকে। কোহর্ট। আমি হচ্ছে একটু আগে হচ্ছে ওভারলুক করে গেছি, তানজিদ আমাদেরকে একটা কোশ্চেন স্পেসিফিক্যালি অভি ভাই এবং মিনহাজ ভাইকে করছে। সেটা হচ্ছে তারা যদি তাদের লাইফকে কোনো একটা জনরার সাথে তুলনা করতে চায় কোনটা হবে? ইন্টারেস্টিং। এখানে তো নাই, মানে ওই জনরা কি বলবো, মানে নর্মাল লাইফস্টাইল মানে আমার কাছে খুব একটা রোমান্টিক। ডিফারেন্ট লাগে না। আমার মনে হয় অভির জন্য রোমান্টিক হবে। রোম্যান্স। না, খুবই নর্মাল, কারণ হচ্ছে এগেইন আমি বললাম না মানে আমার দোষ আমার কিটা তো সার্কামফারেন্সটা তো অনেক ছোট। তো So দেখা যায় I would say mine one is drama. ড্রামা। Drama. আমি বলবো, আমারটা কি বলবো আসলে, আমি যেটা আমাকে করে না আমি বলবোই না। এর পরের কোশ্চেনটা হচ্ছে প্রবাবলি, যেহেতু অভির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না কারণ ও এখনো দেশে ফেরত যায় নাই, তো এটা আমার আর মিনহাজ ভাইয়ের জন্য কিছুটা অ্যাপ্লিকেবল। আমার জন্য বেশি, কারণ আমি অনেকবার দেশে ফেরত গেছি। হ্যাঁ, আমি অবশ্যই দেশে ফেরত যাওয়ার পরে নিজেকে আমার গেস্ট ফিল হয়েছে, কারণ দেশে যাওয়ার পরে 3টা কোশ্চেন খুব কমন। সেটা হচ্ছে কখন, মানে কবে আসলি, হুম, কেমন আছি, আর কবে রিটার্ন টিকিট। হ্যাঁ, হ্যাঁ, এই 3টা তিন কোশ্চেন হচ্ছে নম্বরটা। মানে কনভারসেশন যাই হোক না কেন যার সাথে, মাঝখানে এটা ওটা হয়, কিন্তু এই 3টা কোশ্চেন কমন থাকে। হ্যাঁ, নতুন করার যখন আমি দেখা হচ্ছে অন্যান্য মানুষের সাথে, কিরে কবে আসছিস দেশ থেকে, হ্যাঁ, কি অবস্থা, কি করতেছিস এখন, আবার রিটার্ন টিকিট কবে, মানে মানে দেশে যেখানেই যাই না কেন আমি এখন গেস্ট ফিল করি। মিনহাজ ভাই আপনি? আমার আমার আসলে আমি অনেক আগে গেছি দেশে, আমি খুব ভুলে গেছি লিটারেলি, বাট যে লাস্ট টাইম গেছি তো বিয়ে করতে গেছি, তো বিয়ে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। সো আমার আসলে এরকম এক্সপিরিয়েন্স মনে নাই যে কবে আসছি কবে গেছি, কারণ টু মাচ অকুপাইড উইথ আদার থিংস। বাট এরকম নেক্সট টাইম গেলে হয়তো এক্সপিরিয়েন্স বলতে পারবো, বাট আমার এরকম। আমারে হচ্ছে লিওন ভাই একটা কথা বলছিলেন যে উনি তো হুম, আইসা 6 মাস পরেই গেছে।
উনি বলছে 1 মাসের বেশি টাইম নিয়ে যাইস না, কারণ মানুষ তোর জন্য হয়তো ফ্রি, তুই হয়তো যাচ্ছ ওইখানে ফ্রি টাইম কাটাবি, বাট দেশের মানুষের একটা লাইফ আছে। তো দেখা যাবে একটা টাইম পরে তোর ফ্যামিলি মেম্বাররা বাদে বাকিরা কেউ অত বেশি টাইম হয়তো অ্যালোকেট করতে পারবে না, সো একটা টাইমে ওই ওই গেস্ট ফিলিংটা আসবে আর কি। তো এটা হুম। বলছিল লিওন ভাই। আমার ক্ষেত্রে ডিফারেন্ট, কারণ আমার ওয়াইফ দেশে আছে তো এখনো। হুম। আমার জন্য এটা ডিফারেন্ট হবে। কেউ একজন এটলিস্ট দাম দেবে। হ্যাঁ, কেউ একজন এটলিস্ট দাম দিবে। তো আমরা হচ্ছে আমাদের আজকের পডকাস্টের একদম প্রায় শেষে পৌঁছে গেছি। আমরা অনেকক্ষণ অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলছি। টু সাম আপ এভরিথিং, এখন যেই যে স্টুডেন্টরা বাংলাদেশে আছে তার জন্য যদি আমরা যেহেতু অনেকদিন বাইরে থেকে ফেলছি, প্রায় 3 বছর করে, অন এভারেজ 3-4 বছর ধরে, তো ওয়ান গোল্ডেন পিস অফ অ্যাডভাইস যদি আমরা স্টুডেন্টদেরকে দিতে চাই সেটা কি হবে? মিনাজ ভাই, ওয়ান গোল্ডেন পিস অফ অ্যাডভাইস। ওকে, সো কি হতে পারে যে যারা মানে কাদেরকে কাদেরকে টার্গেট করে এই ইয়াটা আর কি অ্যাডভাইসটা, যারা অলরেডি চিন্তা করতেছে যে দেশের বাইরে আসবে, নাকি যারা এখনো চিন্তা করে নাই? যারা চিন্তা করতেছে তারাই দেখবে আমাদের পডকাস্ট। ওকে, সো যারা চিন্তা করতেছে, তা আমার কাছে মনে হয় যে আহ, কি বলবো, থিঙ্ক বিফোর ইউ ডিসাইড। এটা হচ্ছে এক লাইন। অভি। আর আমি হয়তো এক লাইনে বলতে পারবো না, যে আমার কাছে মনে হয় যে আমাদের পারপাসটা কি, হায়ার স্টাডিজ এর জন্য আসা। তো ওই পারপাসে যাতে আমরা স্ট্রিক্ট থাকি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এটা অনেক বেশি রিওয়ার্ডিং। মানে আমি দেশে আন্ডারগ্রেড করছি, আমি মাস্টার্স করছি, কিন্তু এখানে পড়ালেখা স্টার্ট করার পরে আমি বুঝছি যে পড়ালেখা জিনিসটা অ্যাকচুয়ালি এত ফান হতে পারে। তো আমি দেশে যে জিনিসটা ক্রেভ করছি ভার্সিটি লাইফে, ওই জিনিসটা এখানে এসে পাইছি। তো আমার কাছে মনে হয় যদি মানে হায়ার স্টাডিজ এর জন্য আসা হয়, তাহলে পড়ালেখা জিনিসটা টপ প্রায়োরিটি দিয়ে আসা উচিত, কারণ এটা ফিউচার লাইফে এটা অনেক বেশি রিওয়ার্ডিং হবে মোস্ট অফ দ্য মানুষের জন্য। ওকে, অভি অনেক নার্ডি অ্যান্সার দিছে। না না, এটা একদম আমার মনের কথা, এটা আমি হ্যাঁ, সবাইকে মনের বলি। কথা যেটা আমরা আসলে জানতে চাইছিলাম। আমি যদি আমার একদম মনের কথা থেকে বলতে চাই যে যদি বাইরে আসার কেউ ডিসিশন নেয়, তাহলে আমি বলবো যে বাইরের, অ্যাটলিস্ট ইউরোপে আমি যতটুকু ফেস করছি আমার এক্সপিরিয়েন্স মতে, বাইরে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা অনেক ভালো বাংলাদেশের তুলনায়। হ্যাঁ, এখানে মানে ব্যালেন্স আছে। সো ট্র্যাক লুজ করা যাবে না। ট্র্যাক লুজ না করলে ইউ ক্যান এনজয় ইউর লাইফ, অ্যান্ড at the same time do you can shine on your goals, like তুমি যদি একাডেমিক্যালি আগাইতে চাও একাডেমিক্যালি যেতে পারবা, তুমি ইন্ডাস্ট্রি লেভেলে গেলে ওই দিকেও আগাইতে পারবা। ব্যালেন্সটা এখানে বেটার বাংলাদেশের তুলনায় আর কি। বাংলাদেশের যেই ওয়ার্কিং কালচার, সেটা মানে অনেক টক্সিক আমি বলবো। তো এখানে অনেক বেটার এই ওয়ার্কিং কালচারটা। তো আর আমার মনে হয় যে ওয়ার্কিং কালচার নিয়ে ইউএস এবং ইউরোপের কি ডিফারেন্স, সেটাও অনেক ইনফরমেটিভ একটা ডিসকাশন হবে। সো ওভি যদি আরো কখনো ফ্রি থাকে, আমরা এই বিষয় নিয়েও আরো একটা ডিসকাশন করতে পারি যে কালচারটা কিভাবে ডিফারেন্ট হ্যাঁ, ইউএসএ এবং ইনশাল্লাহ। ইউরোপের হ্যাঁ, আমি ভিতরে। আমি তো ভার্সিটির মানে আমি ওখানে যেহেতু কাজ করি, তো ওইটাই আমি ওইটাই, হয়তো। হ্যাঁ, হ্যাঁ, ওই যে পিএইচডি একাডেমিক্যালি আমি পিএইচডি তো হুম, রিসার্চারদের কি। হুম, হুম, আমিও যেহেতু একাডেমিক লাইনেই কাজ করতেছি, সো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে রিসার্চ ডিরেকশন গুলা কেমন হয়, কারণ এটা আমি হুম, নিজেও জানতে চাই। কজ ইউ নেভার নো, আমি মেবি হয়তো পোস্ট ডক করতে ইউএসএ কথা চিন্তা করতে পারি, বা অভি চিন্তা করতে পারে ওকে এনাফ ইউএসএ হয়েছে, এবার ইউরোপ একটু এক্সপ্লোর করে আসি। হ্যাঁ, সো হুম, এটা আমাদের মেইন আরেকটা ওয়ান অফ দ্য মেইন গোল ব্রেন ব্রিজ গ্লোবালের, সেটা হচ্ছে গ্লোবালি যে যেখানে কাজ করতেছে তাদের সাথে কানেক্ট হওয়া এবং তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা এবং একটা প্ল্যাটফর্মে আনা, যাতে আমরা যখন কোনো ডিসিশন নিব ক্যারিয়ার ওয়াইজ, তখন আমরা একটা কি বলে নলেজেবল ডিসিশন নিতে পারি এবং মানে ডেফিনেটলি। ওয়েল এডুকেটেড ডিসিশন নিতে পারি আমরা। সো সেই সেই পয়েন্টটা থেকে আমাদের হচ্ছে এই মানে এই প্ল্যাটফর্মের কাজ করে যাওয়া। সো আই হোপ যারা দেখবে বা যারা আমাদের সাথে কানেক্ট হবে, তারা হচ্ছে এই বেনিফিট গুলো আমাদের থেকে পাবে। কেউ যদি আমাদের সাথে কানেক্ট হতে চায়, আমাদের ফেসবুক, ইনস্টা, ইউটিউব এবং ইমেল সব জায়গায় আমরা ওপেন। আমরা অলওয়েজ এসব জায়গাগুলোতে রেসপন্স করব এবং আপনাদের যে কোনো কোশ্চেনে আমরা অ্যান্সার করব, অথবা আপনারা যদি আমাদের থেকে আরো কোনো এক্সপিরিয়েন্স জানতে চান অথবা আমাদের পার্সপেক্টিভ জানতে চান,
সেই পয়েন্টগুলো আমাদেরকে লিখে পাঠাইতে পারেন। যেমন অলরেডি আমরা কিছু কিছু পয়েন্ট পাইছি, এরকম আরো কিছু পাইলে আমরা হয়তো সেই ডিরেকশনে আমাদের পডকাস্টগুলোকে ডিজাইন করব ফিউচারে। থ্যাংক ইউ স্পেশালি মিনাজ ভাই এবং অফিকে আমাদের সাথে আজকে থাকার জন্য, এবং ইনশাল্লাহ ধন্যবাদ। খুব দ্রুত আবার দেখা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এভরিওয়ান। বাই।